হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আন্টি, তোমার বড় ছেলেটা সবসময় এমন ঝাড়ি মেরে কথা বলে কেন? মুরগির মাংস কষাতে কষাতে শেফা বেগম ওসিফার এহেন কথা শুনে ব্রু কুঁচকে তার দিকে চেয়ে বলে ওঠেন, কি রে, শিখন তোকে কিছু বলেছে? হঠাৎ এমন ভাবে খেপে গেলি কেন আমার বড় ছেলের উপর? অভিমানের সুরে ওসিফা বলে ওঠে, মা ছাদ থেকে শুকনো কাপড় তুলে আনতে বলেছিল কিছুক্ষণ আগে। ছাদে গিয়ে কাপড় তোলার সময় ভুলবশত টান লেগে শিখন ভাইয়ের লাল রঙের টি শার্টটা মেঝেতে পড়ে গিয়েছিল। আর আমাদের হট টেম্পারওয়ালা নেতা সাহেব তখন ভর দুপুরবেলা ছাদের মাঝখানে দাঁড়িয়ে ভিটামিন ডি খাচ্ছিলেন। যে দেখেছে যে তার টি শার্ট নিচে পড়ে গেছে, অমনি আমার উপর এমন ভাবে চেঁচিয়ে উঠেছিল যেন আমি ইচ্ছে করে ফেলেছি। তুমি বলো আন্টি, এখানে কি আমার কোনো দোষ আছে? না, অবশ্যই না। এই ছেলেকে নিয়ে যে আমি কোথায় যাব? একটা মানুষের এত রাগ বা কোথা থেকে আসে কে জানে। তুই কষ্ট পাস না মা? তোমার ছেলে তো চিনি ছাড়া চা খায়। এখন হতে চায়ের মধ্যে 4-5 চামচ চিনি দিও, চিনি গুলিয়ে দিও। পারলে ভাত এবং তরকারির সাথেও তা মিশিয়ে দিও, তাহলে যদি একটু কথায় মিষ্টতা আসে। ওসিফার এহেন কথা শুনে শেফা বেগম হো হো করে হেসে উঠে বলেন, তুই এমনিতে কথা তেমন বলিস না, আর যদি বাই এনি চান্স বলিসও তাহলে এমন একটা একটা কথা বলিস যা শুনে মানুষকে হাসতে হাসতে দম বন্ধ হয়ে মারা যেতে হয়। যা, বাসা থেকে দ্রুত গোসল করে আয়। মুরগির মাংস রান্না করছি, দুপুরে একসাথে খাবো। শেফার কথা শেষ হতেই শিখন গামছা দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে প্রবেশ করে। শিখনকে দেখে ওসিফা মুখ ঝামটি মেরে স্থান ত্যাগ করার জন্য উদ্যত হয়। ওসিফাকে রান্নাঘর হতে বের হয়ে যেতে দেখে শিখন তার উদ্দেশ্যে বলে ওঠে, দুপুরে আমাদের বাসাতেই খেয়ে যাক খেপি। ওসিফা দরজার সামনে গিয়ে পেছন ফিরে আর চোখে শিখনের দিকে তাকিয়ে শেফা বেগমের উদ্দেশ্যে বলে ওঠে, আন্টি, তোমার বড় ছেলেকে মানা করে দিও আমাকে যেন খেপি বলে না ডাকে। আমার একটা সুন্দর নাম আছে, আর যদি তা উচ্চারণ করতে সমস্যা হয় তবে আমার সাথে একদম কোনো কথাই বলার দরকার নেই। আর তাকে এও বলে দিও আমার পেট ভরে গেছে। আর এক মুহূর্ত দাঁড়ায় না ওসিফা, দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে দোতলায় তাদের ফ্ল্যাটে চলে যায়। শিখন প্রশ্নসূচক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে ওঠে, খেপি এমন খেপে আছে কেন মা? কষানো মাংসে পানি দিয়ে ঢাকনা দিয়ে তা ঢেকে কণ্ঠে জোর এনে শেফা বেগম বলে ওঠেন, এমন ভাব করছিস যেন কিছুই বুঝিস না। মেয়েটার সাথে ছাদে বসে এমন ভাবে ঝাড়ি মেয়ে দিয়ে কথা বলছিলিস কেন? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। মায়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে শিখন। তারপর, আচ্ছা, এই ব্যাপার তাহলে, দেখছি ব্যাপারটা। বলে মাথা দোলাতে দোলাতে নিজের রুমের দিকে পা বাড়ায়। কলিং বেল বেজে উঠতেই ছুটে এসে নীলুফা বেগম সদর দরজা খুলে দেন। বাইরে শেফা বেগম ও তার ছোট ছেলে শাফিনকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলুফা বেগমের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ভাবি, ভেতরে আসেন। অশিফা কোথায় ভাবি? একটু আগে গোসল করে বের হয়েছে, এখন মনে হয় পড়ার টেবিলে গিয়ে বসেছে। ভাবি, অশিফাকে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের সাথে দুপুরে খাবার খাবে ও। আচ্ছা ভাবি, কোনো সমস্যা নেই। শেফা বেগম আর এক মুহূর্ত দেরি না করে সোজা অশিফার রুমে গিয়ে তাকে টেনে নিয়ে 4 তলায় তাদের ফ্ল্যাটে চলে যান। ডাইনিং রুমে নিয়ে অশিফাকে একটা চেয়ারে বসিয়ে দেয় শেফা বেগম। অশিফার গালে হাত রেখে বলে ওঠেন, এই মেয়ে, তোর চোখ মুখ এমন ফোলা ফোলা কেন? কান্না করেছিস? উত্তর দেয় না ওসিফা। শেফা বেগম কিছুটা দূরে আরেকটা চেয়ারে বসে থাকা শিখনের দিকে চোখ গরম করে তাকিয়ে কিছু একটা বলেন ইশারায়। সাথে সাথে শিখন চেয়ার হতে উঠে ওসিফার সামনে এসে দাঁড়ায়। আর কোনোদিন ঝাড়ি দিয়ে কথা বলবো না আমি। আসলে তখন মাথা গরম থাকায় তোর উপর রাগ দেখিয়ে ফেলেছি, যেটা একদম উচিত হয়নি। একজনের রাগ আরেকজনের উপরে দেখানোটা আসলেই যুক্তিহীন। সরি রে খেপি। কয়েকটা ডেয়ারি মিল্ক চকলেট এগিয়ে দেয় শিখন। ওসিফা জোরপূর্বক মুচকি হেসে হাত বাড়িয়ে তা নিতে গেলেই কি একটা ভেবে যেন শিখন চকলেটগুলো সরিয়ে নেয়। শিখনের কেন যেন মনে হচ্ছে ওসিফা তার ঝাঁঝালো কথায় কষ্ট পেয়ে কান্না করেনি।
চকলেটগুলো শেফা বেগমের হাতে দিয়ে সে বলে ওঠে, হুম, আগে ভাত খাবি, তারপর আম্মু তোর হাতে চকলেট দেবে। তার আগে না। কি বলেছি আম্মু শুনেছো? এখন দ্রুত খেতে দাও। আচ্ছা, তাড়াতাড়ি বস গিয়ে। আগস্ট মাসের শেষের দিক। এই সময়ে আকাশের বোধহয় মুড সুইংই হয়। কখনো বা মাথার উপর তীব্র রোদ বিরাজ করে, কখনো বা আকাশ কালো করে হয় ঝিরিঝিরি বা ভারী বর্ষণ, আবার কখনো বা স্বচ্ছ নীল আকাশে ভেসে বেড়ানো তুলোর ন্যায় সাদা সাদা মেঘগুলো সকলের চোখ জুড়িয়ে দেয়। এমনই একদিন প্রাইভেট পড়া শেষ করে পরন্ত বিকেলে ক্লান্ত শরীরে বাসায় ফিরছে আসিফা। শনিবার হওয়ায় আজ আর স্কুল নেই তার। হঠাৎ তার পথে বাধা হয়ে দাঁড়ায় তামিম। মুহূর্তের মাঝে আসিফার চোখ মুখে স্পষ্ট রাগের আভা ফুটে ওঠে। তামিম বলে ওঠে, তুমি গতকাল হঠাৎ ব্রেকআপ করলে কেন আসিফা? আর কিছু না বলে ব্লকও করলে কেন? তীব্র কণ্ঠে আসিফা বলে ওঠে, আমার ইচ্ছা হয়েছে তাই। আমার যাকে ব্লক করতে ইচ্ছে করবে তাকে ব্লক করব, আর তার জন্য একদম কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এবার আসি ব্রেকআপের কথায়। তুমি তো একটা চিটার। কি ভেবেছো আমি কিছুই জানবো না? তোমার সব কীর্তিকলাপ সম্পর্কে আমি জেনে গেছি। আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করো, ঘুরতে যাও, আর ভেবেছো আমি কিছুই জানবো না? তোমরা দুজনেই তো বেঈমান। আজকের পর থেকে যদি কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করো তবে তুমি শেষ। পথ ছাড়ো আমার। আসিফার দিকে আরো এক কদম এগিয়ে তামিম বলে ওঠে, যদি না ছাড়ি? আসিফা ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আমার জীবনটাকে তো ওলটপালট করে দিয়েছিস। আর কি করতে চাইছিস বল আমাকে, বল। আসিফা ছোটবেলা হতেই শান্তশিষ্ট, আর বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়ায় তো পড়াশোনার চাপে আরো শান্তশিষ্ট হয়ে গেছে। এমন শান্তশিষ্ট মেয়ের মাঝে হঠাৎ এমন আক্রমণাত্মক রূপ দেখে ভীত হয়ে যায় তামিম। তামিমকে আরো অবাক করে দিয়ে পাশ থেকে বড় একটা ইট তুলে নিয়ে তার দিকে তেড়ে যায় আসিফা। আর ফের যদি তোকে আমার সামনে দেখেছি তো তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তামিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দৌড়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। হাত থেকে ইটটা ফেলে দিয়ে আসিফা সেদিকে তাকিয়ে কেঁদে ওঠে। তোর মতো পরোক্ষ মেয়েও যে প্রেম করতে পারে তা স্বপ্নেও ভাবিনি আমি। তা বাসায় জানি এ কথা? পেছন হতে হঠাৎ এহেন কথা কানে ভেসে আসতেই আটকে ওঠে, পিছন ঘুরে তাকায় আসিফা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয়ে সারা শরীর তার কাঁপতে শুরু করে দিয়েছে। এবার যদি এই লোকটা তার বাবা মাকে এইসব কথা বলে দেয়। পেছন হতে এহেন কথা কানে ভেসে আসতেই আটকে উঠে পিছনে ঘুরে তাকায় আসিফা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয়ে সারা শরীর তার কাঁপতে শুরু করে। এবার যদি এই লোকটা তার বাবা মাকে এইসব কথা বলে দেয়। কাঁপা কণ্ঠে আসিফা বলে ওঠে, শিখন ভাই আপনি এখানে? আসিফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শিখন বলে ওঠে, এই তো একটা মিটিং থেকে ফিরছিলাম, ভাবলাম সিএনজিতে না চড়ে শর্টকাট ধরে অলিগলি দিয়ে হেঁটেই বাসায় যাই। শিখন ভাই প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না। আর আব্বু যদি জানতে পারে এইসব তাহলে আমাকে একদম মেরেই ফেলবে। আচ্ছা, তা না হয় না বললাম, তবে এই বয়সটা আবেগের জোয়ারে ভাসিয়ে রাখে মানুষকে। যে সাঁতরে কুলে পৌঁছাতে পারে সে জীবনে কিছু একটা করতে পারে। আমার আশা ছিল তুই অন্তত ডুববি না, কিন্তু আজ তা মিথ্যা প্রমাণিত হয়ে গেল। ডুবলি তো ডুবলি, তাও আবার ওই তামিমের জন্য। ওর সম্বন্ধে কিছু জানতিস না আগে থেকে? একেই কেন তোর বয়ফ্রেন্ড বানাতে হলো? এর চেয়ে ওই যে আমাদের পাশের গলির যে রিফাত তোকে পছন্দ করে, ওর সাথে প্রেম করতি। ছেলে তোর চেয়ে খাটো, তাতে কি লয়াল তো হতো। শিখনের কথা শুনে লজ্জায় মাথা নিয়ে দেয় আসিফা। নিজের উপর তার বড্ড রাগ হচ্ছে। তা কতদিনের রিলেশন তোদের? 2.5 বছরের। তবে ওর সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। চিট করেছে আমার সাথে। বলেই হু হু করে কেঁদে ফেলে আসিফা। আসিফার কথা শুনে শিখন 2 কদম পেছনে সরে যায়, অবাক কণ্ঠে বলে ওঠে, হোয়াট? 2.5 বছর? 2.5 বছর পর এসে চিনেছিস ওকে? অথচ একটু খোঁজ নিলেই ওর সম্বন্ধে সব জানতে পারতি। তোর মাথায় তো একদম ঘিলু নেই দেখছি। তাহলে রেজাল্ট এত ভালো করিস কিভাবে?
অসিফা শিখনের দিকে এগিয়ে যায় কিছুটা। তার কিছুতেই শিখনকে ভরসা হচ্ছে না। যদি সে তার বাসাতে সব বলে দেয়। অনুরোধের সুরে শিখনের উদ্দেশ্যে বলে ওঠে, শিখন ভাই প্লিজ আব্বু আমাকে কিছু বলবেন না, নাহলে তারা কষ্ট পাবে অনেক। আচ্ছা বলবো না যা, তবে এই কথাটা আরও আগে ভাবা উচিত ছিল তোর। এখন বাসায় চল, সন্ধ্যা নেমে আসছে। আর যেতে যেতে বল আসলে কি হয়েছে ওর সাথে, আর একটু আগে ওভাবে ওকে ইট নিয়ে ধাওয়াও বা করলি কেন? বাসার দিকে অগ্রসর হতে হতে ওসিফা সবকিছু শিখনকে খুলে বলতে থাকে। বাসায় ফিরেই ওসিফা দেখে গ্রাম হতে তার দাদি এসেছে। ওসিফার খুশি আর দেখে কে, দৌড়ে গিয়ে দাদির গলা জড়িয়ে ধরতেই জুলেখা বেগম ঝাড়ি দিয়ে তার গলা হতে ওসিফার হাত সরিয়ে দেন। এই সর সর, আমারে ধরবি না একদম। আমার সাথে এত খাতির পাতাইয়া আসার কোনো দরকার নাই। আর তুই আইসস বাইরে থাইকা, গতরে ধুলাবালি নিয়া কোন আক্কেলে আমারে জড়াইয়া ধরছস তুই? লজ্জায় কান্না চলে আসে অসিফার। জুলেখা বেগম হাঁক ছেড়ে নীলুফা বেগমকে ডাকতেই রান্নাঘর হতে ছুটে আসেন তিনি। মুখমণ্ডলের রাগের আভা ফুটিয়ে তুলে জুলেখা বেগম বলে ওঠেন, মেজে বউ, তোমার কাজ বাজ তো একদম ভালা না। মাইয়া সন্ধ্যা মাথায় কইরা বাড়ি আসলো আর তুমি কিছুই কইলা না। আম্মা তো প্রাইভেট পড়তে যায়, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর কি। জুলেখা বেগমের মুখমণ্ডলে ফুটে ওঠে রাগের মাত্রা আরো বেড়ে যায়। ছ্যাদ করে উঠে বলেন, সন্ধ্যার সময় মাইয়া মানুষের আবার কিসের প্রাইভেট? কাল দিয়া কোনো প্রাইভেট নাই ওর। ওসিফা অশ্রুসিক্ত নয়নে নীলুফা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠেন, অসিফা দ্রুত তোর রুমে যা, ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে তারপর পড়তে বস, দ্রুত যা। ওসিফা রুম হতে বের হয়ে যেতেই নীলুফা বেগম তার শাশুড়ির উদ্দেশ্যে বলে ওঠে, রাগ করবেন না মা, অসিফা আমাদের মেয়ে, তার ভালো মন্দ সম্বন্ধে বুঝি আমরা। আপনি অন্তত ওর বিষয়ে কিছু বলবেন না। আপনি ওর দাদি, তবে দাদি হিসেবে কখনো কোনো দায়িত্ব তো পালন করেননি। ওকে যখন প্রথম হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছিলাম তখন ওকে শুয়ে দেখেছিলেন না আপনি, শুধুমাত্র মেয়ে বলে। চুলায় তরকারি দিয়ে এসেছি মা, আসছি। হন হন করে রুম হতে বেরিয়ে রান্নাঘরে চলে যান নীলুফা বেগম। জুলেখা বেগম অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন। নীলুফা বেগমকে এর আগে কখনো এত প্রতিবাদী হতে দেখেননি তিনি। অবশ্য মনে তার পাহাড় সম রাগও বাসা বাঁধে নীলুফা বেগম ও ওসিফার বিরুদ্ধে। রাতে সকলে একসাথে খেতে বসেছে। রুই মাছের মাথার এক পাশ চিবোতে চিবোতে জুলেখা বেগম বলে তার মেজো ছেলে আসিফ খন্দকারের উদ্দেশ্যে বলে ওঠেন, দত্তক নেওয়া মাইয়ার প্রতি তোরা একটু বেশি আদর্শ হাক দেখাইয়া ফেলছস না বাবু? ড্রয়িং রুমে উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে জুলেখা বেগমের দিকে চেয়ে পড়ে। আসিফ খন্দকার কিছু বলে ওঠার আগে আবার তিনি বলে ওঠেন, তোর বউ বন্ধা তা মাইনা নিছিলাম আমি, বাচ্চার দত্তক নিবি সে কথাও মাইনা নিছিলাম, কিন্তু দত্তক নিলি তাও নিলি একটা মাইয়া। এরে দিয়া তোদের ভবিষ্যৎ কি ক আমার একটু? তোর সব সম্পত্তি নিয়া তো সেই শ্বশুর বাড়ি যাইয়া ঠাই গাড়বে। একখান ছেলে পেলে যদি দত্তক নিতি তাহলে জায়গার জিনিস জায়গায় থাকতো না। আর তোর বউ যে এই মাইয়ার খালি পালিত মা হয়েই যে তেজ দেখায় বাবা। হুঙ্কার দিয়ে ওঠেন আসিফ খন্দকার। আম্মা। আসিফ অবাক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমাদের দত্তক নেওয়া মেয়ে, আসল মেয়ে নই, তাই তো বাবা? কথাটা শেষ হতেই চোখ হতে নোনা জল গড়িয়ে পড়ে ওসিফার। সে তার বাবা মায়ের দত্তক নেওয়া মেয়ে শুনে কষ্ট না পেলেও জুলেখা বেগমের বলা কথাগুলো তার বুকে তীরের মতো এসে বিঁধেছে। এক মুহূর্ত আর ডাইনিং রুমে থাকে না ওসিফা। ছুটে নিজের বেডরুমে প্রবেশ করে ছিটকিনি তুলে দেয় দরজার। পেছন হতে আসিফ খন্দকার ও নীলুফা বেগম বারবার ডাকলেও সে আর পিছনে ফিরে তাকায়নি। আম্মা, এটা বলা কি খুব দরকার ছিল? আজ পর্যন্ত ওকে আমরা বুঝতে দেইনি যে ও আমাদের দত্তক নেয়া মেয়ে, কিন্তু আপনি করলেনটা কি? আর ছেলে মেয়ে নিয়ে বৈষম্য করার অভ্যাস বোধহয় আপনার কোনোদিনই যাবেন না। আপনার সম্পত্তি নিয়ে খুব মাথা ব্যথা আম্মা, কিন্তু নিজের ছেলে যে কতটা সুখে আছে তার চোখে পড়লো না আপনার? বলেই হনহন করে ডাইনিং টেবিল হতে উঠে চলে যায় আসিফ খন্দকার। হঠাৎ আসিফ খন্দকারের নাম্বার হতে কল আসতেই চমকে ওঠে শিখন।
আসিফ খন্দকার লোকটা তাকে ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করে না, শুধুমাত্র সে রাজনীতি করে বলে। তাই এই মুহূর্তে তার নাম্বার হতে কল আসাটা আসলেই শিখনকে খুব ভাবে অবাক করেছে। কল রিসিভ করতেই অপর পাশ হতে আসিফ খন্দকার অসহায় কণ্ঠে বলে ওঠেন, হ্যালো শিখন, তুমি একটু দ্রুত ভাই ভাবিকে নিয়ে আমাদের ফ্ল্যাটে আসো বাবা। অসিফা সেন্সলেস হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছেন না। অ্যাম্বুলেন্স কল করেছি, তোমরা একটু দ্রুত আসো। আমরা এক্ষুনি আসছি আঙ্কেল। বলেই কল কেটে দেয় শিখন। এমন অপ্রত্যাশিত খবরে যেন তার শরীর শীতল হয়ে গেছে। ছুটে এসে তার বাবা মায়ের রুমে চলে যায়। তামিমের মতো একটা চরিত্রহীন ছেলের জন্য তুই কষ্ট পাচ্ছিস খেপি? কোন পর্যায়ে দুশ্চিন্তা করলে, ভয়ের সৃষ্টি হলে আর কষ্ট বুকে জমিয়ে রাখলে প্যানিক অ্যাটাক এসে যায় বলতো? তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস? শিখনের প্রশ্নের কোনো জবাব দেয় না অসিফা। নিষ্পলকভাবে সিলিং এর দিকে তাকিয়ে আছে সে। অসিফার জ্ঞান ফিরেছে আরো 1 ঘন্টা আগে। ঘড়িতে এখন রাত 3:20। একটু আগেও কেবিনে তার বাবা মা সহ সকলেই উপস্থিত ছিল। শিখন জোর করে তাদেরকে খাবার খেতে পাঠিয়ে দিয়েছে। আসিফাকে নীরব থাকতে দেখে কিঞ্চিত রাগ এসে ভর করে শিখনের মনে। রাগ নিয়ন্ত্রণের জন্য দ্রুত কেবিনের বাইরে চলে যায় সে। শিখন কেবিন হতে বের হয়ে যেতেই টুপ করে 1 ফোঁটা যেন জল গড়িয়ে পড়ে অসিফার চোখ হতে। অসিফা কিভাবে তাকে বুঝায় শুধু প্রেমিকের ভালোবাসা পাওয়ার দিক থেকেই সে দুর্ভাগিনী নয়। বাবা আর মা বাদে যে তার আর কিছুই নেই আপন বলতে। যাদের এতদিন আপনজন ভেবে এসেছে তারা কেউ তার আপনজন নয়, আর না তাকে ভালোবাসে। এতদিন পরে এসে তাকে কিভাবে পরিবার হতে সরিয়ে দিবে সেই নীল নকশা আঁকছে তার দাদি ও প্রিয় বড় চাচা চাচি। রাতে খাবার টেবিল হতে উঠে যাওয়ার পর আসিফ খন্দকার ও নীলিফা বেগম অনেক ডাকাডাকি করার পরেও আসিফা দরজা খুলছিল না। সকলে ঘুমিয়ে যাওয়ার পরে খাবার পানি আনতে বের হয়েছিল অসিফা। দাদির রুমের পাশ হতে যাওয়ার সময় নিজ কানে সে দাদি আর বড় চাচার ফোন আলাপ শুনে ফেলেছিল। তারপর আর নিজেকে ঠিক রাখতে পারেনি অসিফা। ছুটে পুনরায় নিজের রুমে চলে গিয়েছিল, কিন্তু তখন আর দরজা লাগিয়ে দেওয়ার মতো শক্তিটুকুও ছিল না তার শরীরে। ভয়, দুশ্চিন্তা আর পাহাড় সম কষ্ট একত্রিত হয়ে প্যানিক অ্যাটাক এসে গিয়েছিল অসিফার, যার দরুন তীব্র শ্বাসকষ্ট ও মাথা ব্যথায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। আর হাতের গ্লাসটা মেঝেতে পড়ে তীব্র শব্দ করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, যার শব্দ শুনেই আসিফ খন্দকার ও নীলিফা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন ওসিফার রুমে। সকাল হতেই ওসিফাকে হসপিটাল হতে বাসায় নিয়ে আসা হয়। খবর পেয়ে আশেপাশের সকল প্রতিবেশীরা ছুটে এসেছে ওসিফাকে দেখতে। বাসা খালি হতেই আসিফ খন্দকার ও নীলিমা বেগম ওসিফার রুমে যান। আসিফ খন্দকার খাটে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আমরা আসলে কখনোই চাইনি এই দত্তক নেওয়ার ব্যাপারটা শুনে তুমি কষ্ট পাও বা পদে পদে নিজেকে একা ভাবো। এই জন্যই মূলত এই 16 বছরে তোমাকে আমরা জানতেই দেইনি ব্যাপারটা। তুমি যে আমাদের দত্তক নেওয়া মেয়ে, আমাদের কখনো তা স্মরণই আসেনি। দাদির কথা শুনে কষ্ট পেয়ে না, জানোই তো উনি কেমন। আমরা তোমাকে অসম্ভব ভালোবাসি, আর আমরাই তোমার বাবা মা। আজকে থেকে ভুলে যাও তুমি আমাদের দত্তক নেয়া মেয়ে। আগে যেমন ছিলে তেমনই হয়ে যাও। তোমাকে সুস্থ না দেখলে আমরা ভালো থাকি না মা। ওসিফা অপলক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে। মুখে যেন কিছু বলার শক্তিই পাচ্ছে না সে। এত ভাগ্যবতী সে। নীলুফা বেগম আড়ালে ওনার আঁচল দিয়ে চোখের পানি মুছে নেন। আমি তোমাদের অনেক ভালোবাসি আব্বু আম্মু। বলতে বলতে কেঁদে ফেলে ওসিফা। আসিফ খন্দকার তার বৃদ্ধা আঙুল দিয়ে ওসিফার চোখের পানি মুছে দিয়ে বলে ওঠেন, আমাদের যদি ভালো রাখতে চাও তবে এই চোখে কোনোদিন পানি আসতে দিও না। ওসিফা শোয়া অবস্থাতেই ঘাড় কাত করে হ্যাসো ইঙ্গিত দেয়। বিকাল 5:33। ওসিফা সোফায় বসে বসে টিভিতে মুভি দেখছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই রান্নাঘর হতে নীলিফা বেগম গলা চেঁচিয়ে বলে ওঠেন, অসিফা দরজাটা খুলে দে তো, মনে হয় শেফা ভাবি এসেছে। এই হাসি হাসি মুখে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে অপ্রত্যাশিত মানবীকে দেখতে না পেয়ে ব্রু কুঁচকে আসে ওসিফার। 3 জন মহিলা দাঁড়িয়ে আছে দরজার অপর প্রান্তে। তাদের মধ্যে হতে একজন মহিলা পান চিবোতে চিবোতে বলে ওঠেন, তুমি আসবা না? জি। ওসিফাকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় 3 জন মহিলা। অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে ওসিফা। মহিলা 3 জন সোফায় বসতেই ওসিফার হুঁশ ফিরে আসে। আপনারা কারা? পরিচয় কি আপনাদের?
বলেই সোফার দিকে এগিয়ে যায় ওসিফা। আমরা কারা তা পরে চিনো, এখন এদিকে আসো তো দেখি। বলেই ওসিফার ডান হাত ধরে টান দেয় একজন মহিলা। ওসিফাকে তাদের মাঝে বসিয়ে খুঁটি খুঁটি দেখতে থাকেন। গায়ের রং যা আছে তাতে চলে আর কি, অতটাও ফর্সা না যা আশা করেছিলাম। নাক চোখ আর হাত পায়ের গঠন ভালোই আছে, কিন্তু গায়ে পায়ের একটু চিকন। যাই হোক, সমস্যা নাই, ঠিকঠাক ভাত পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে। আমাদের ছেলের সাথে মোটামুটি মানাবে। রান্না বান্না কি কিছু শিখিয়েছে তোমার মা? আর পায়ে কোনো সমস্যা আছে নাকি? দেখি একটু হেঁটে দেখাও তো দেখি। এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে ওসিফা। উঠে দাঁড়াতে নিলে নীলুফা বেগম রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, কেন, ও কি উড়ে উড়ে গিয়ে আপনাদেরকে সদর দরজা খুলে দিয়েছিল নাকি? ওসিফা, এদিকে আয় দ্রুত। ওসিফা দ্রুত পায়ে তার মায়ের কাছে যেতে তিনি বলে ওঠেন, অচেনা মানুষ এসেছে, দেখেছিস যখন তখন আমাকে ডাক দিলি না কেন? আর এনাদের ঢুকতেই বা দিলি কেন? ওসিফা মৃদু চোখে নীলুফা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, ওনারা তো ঠেলে ভেতরে প্রবেশ করেছে আম্মু। পরিচয় জিজ্ঞাসা করেছি তাও বলেনি। কেমন কেমন ব্যবহার করছেন ওনারা আমার সাথে। ওসিফার হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে তাকে রুমে পাঠিয়ে দেন নীলুফা বেগম। নীলুফা বেগমের এমন রাগান্বিত ভাবমূর্তি দেখে ঘাবড়ে যান মহিলা তিনজন। নীলুফা বেগম তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি হলো, বলছে না কেন? আমার মেয়েকে উড়ে উড়ে গিয়ে আপনাদের দরজা খুলে দিয়েছিল? কারো বাসায় এভাবে কেউ প্রবেশ করে? আর আমার মেয়েকে এত নিকৃষ্টভাবে জাজ করার অধিকার দিয়েছে কি আপনাদের? দেখুন আপা, আমরা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। কার অনুমতি নিয়ে এসেছেন? আমাদের সাথে কখনো যোগাযোগ হয়েছে কি এ বিষয়ে? আমরা তো আমাদের মেয়ের বায়োডাটাও কোনো ঘটকে দেইনি। তবে কার ইনভাইটেশনে এসেছেন ঠিক আছে, মেয়ের অভিভাবকদের সাথে কথা না বলে, তাদের অনুমতি না নিয়ে কোন আক্কেলে মেয়েকে যাচাই বাছাই করা শুরু করেছিলেন? আমাদের মেয়ের এখনো বিয়ের বয়সে হয়নি, খোঁজখবর নিয়ে টার্গেট করে যখন এসেছেন, তবে এটাও তো জানার কথা। দেখুন আপা, আপনি ভুল ভাবছেন আমাদের। আপনি এমনভাবে কথা বলছেন কেন? আমি কি খুব শখ করে এমন আচরণ করেছি বলে মনে হচ্ছে আপনাদের? আপনাদের আচার আচরণ আমার মাথায় রক্ত উঠিয়ে দিয়েছে। মেয়ে দেখতে এসেছেন ভালো কথা, আগে তার বাবা মাকে ডাকুন, কথা বলুন, তাদের সম্মতি চান মেয়ে দেখার জন্য। যতই মেয়ে না দেখাতাম, অন্তত এমন ব্যবহারটা তো আর বাধ্য করতেন না। আর আপনারা মেয়ে হয়ে কিভাবে এমন আচরণ করেন? মেয়ের গায়ের রং, চোখ মুখ, হাত পায়ের গঠন, পায়ের সমস্যা আছে কিনা, এগুলো দিয়ে বিচার করেন মেয়েকে? তা মেয়ে দেখতে যাওয়ার আগে কি খোঁজ খবর নেননি? সৃষ্টিকর্তার সৃষ্টি অশেষ সুন্দর, সেই সৃষ্টি নিয়ে জাজ করা বা রং তামাশা করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভালোই ভালোই বলুন কার কথা এখানে এসেছেন, নতুবা পুলিশ ডাকতে বাধ্য হব এবং বাল্য বিবাহের জন্য প্রস্তাব দেওয়ায় জেলের ভাত খেয়ে ছাড়বো আপনাদের। নীলুফা বেগমের কথায় ভীত চোখে মহিলা তিনজন একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। অতঃপর পাত্রের মা আমতা আমতা করে বলে ওঠে, আপা, আমরা আপনার শাশুড়ির বাপের বাড়ির এলাকার লোক। আপনার শাশুড়ির কথাতেই আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। আসিফ খন্দকার সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছেন। ইতোমধ্যে এমন কথোপকথন শুনে তিনি গর্জে ওঠেন, আম্মা, আম্মা, দ্রুত ড্রয়িং রুমে আসেন তো। কি হয়েছে, এমন ডাকতেছিস কেন? এনারা কারা? আমি কি আপনাকে একবারও বলেছি ওসিফাকে বিয়ে দেব? আম্মা, ছেলে খোঁজেন তো। ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি, সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ছে। কয়েক মাস পরে মেয়েটার এসএসসি পরীক্ষা। আপনার কাজ বাজের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে, রেজাল্টও খারাপ হয়ে যেতে পারে আপনার জন্য। আর আপনারা তিনজন প্লিজ আজ আসতে পারেন। মহিলা তিনজন বাসা হতে বের হয়ে যেতেই আসিফ খন্দকার পুনরায় বলে ওঠেন, আপনার জন্য মেয়েটাকে গতকাল মাঝরাতে হসপিটালে নিতে হয়েছে। কেন আপনি ওকে সহ্য করতে পারেন না? কেন একটু দাদির আদরের ভাগও পায় না? আপনাকে তো ও অসম্ভব ভালোবাসে, তবে সে কেন আপনার থেকে এক ফোঁটা ভালোবাসা পায় না? আম্মা, বড় ভাই আর ছোট ভাইদের ছেলে মেয়ের তো কত আদর করেন, তবে আমার মেয়ের ক্ষেত্রে এমন অবিচার কেন? একটু কি মায়া হয় না? আম্মা, কাল বড় ভাই আপনাকে এসে নিয়ে যাবে, ব্যাগপত্র গুছিয়ে রাখবেন, আর যখন যা প্রয়োজন হবে আমাকে কল করবেন, আমি পাঠিয়ে দিব বা নিজে গিয়ে দিয়ে আসব। কিন্তু আজকের পর হতে আপনার সম্মুখে আর আমার মেয়ে যাবে না।
বাবু, তুই পরের মাইয়ার জন্য আমার সাথে এমন করতে পারলি? কে পরের মেয়ে আম্মা? ও আমার মেয়ে। আমি অন্যায় কিছু করিনি আম্মা। আপনাকে কখনো ছেলের ভালোবাসার হতে বঞ্চিত করব না, কিন্তু দয়া করে আম্মা আমাদেরকে সন্তানহীন করার আর চেষ্টা করবেন না। কেন আপনার চোখে আমার সুখটা একটু পরিলক্ষিত হয় না আম্মা? ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করে কি লাভ পাওয়া যায় আম্মা? বাবা মায়েদের কাছে তো তাদের পরিচয় একটাই, সন্তান। কই আপনি তো জুয়ের সাথে আমাদের 3 ভাইয়ের কখনো বৈষম্য করেন না আম্মা। ওসিফাই আমাদের মেয়ে, ওসিফাই আমাদের ছেলে। আসিফ খন্দকার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা হতে বেরিয়ে যান। নীলুফা বেগম অনেকবার ডাকলেও সে আর দাঁড়ায়নি। জুলেখা বেগম ফুঁসতে ফুঁসতে নীলুফা বেগমের উদ্দেশ্যে বলে ওঠেন। নীলুফা বেগম কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান জুলেখা বেগমের কথা শুনে। আম্মা, এসব কি বলছেন আপনি? আপনার ছেলে আপনাকে অসম্ভব ভালোবাসে আম্মা। একবারও কি ভেবেছেন আপনার কিছু কাজবাজের জন্য আপনার ছেলে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে এবং তা থেকে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এবং ভালোবাসি আম্মা। আপনার নামে কেন আমি বিষ ঢালবো? আপনি কিভাবে বলতে পারলেন এটা আম্মা? নীলুফা বেগম ওড়না দিয়ে চোখ মুছে নিয়ে সোজা রান্নাঘরে চলে যান রাতের জন্য ভাত চড়িয়ে দিতে। আন্টি, আমি খেপিকে স্কুলে এগিয়ে দিয়ে আসছি, আপনি বাসায় যান। বাইরে অনেক রোদ এমনিও, আমি বাইকে করে দ্রুত পৌঁছে দেব ওকে। বাঁচালে তুমি আমাকে শিখন। এই দুর্বল শরীরে ওকে একা যেতে দিতে ভরসা পাচ্ছিলাম না। বাসায় আবার বড় ভাসু এসেছেন, দুপুরে রান্নাও চড়াতে হবে। তুমি একটু সাবধানে বাইক চালিয়ে, কেমন? জি আন্টি, অবশ্যই। আপনি এখন বাসায় যান। শিখন ওসিফাকে নিয়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই নীলুফা বেগম নিশ্চিন্ত মনে বাসায় সিঁড়ি বেয়ে দোতলায় চলে যান। শিখন ভাই 1.5 বছর পর আবার বাইক চালানো শুরু করলেন যে, আন্টি অনুমতি দিয়েছে? তোর আন্টিকে অনেক কষ্টে রাজি করিয়েছি রে। এখন তুই আমাকে যদি তোর আর আমার পরিবারের সামনে কালারিং করতে না চাস, তবে আমার কাঁধটা ধর ভাই। কখন জ্যামে পড়বো আর হুট করে ব্রেক চাপবো, আর তখন তুই মাঝ রাস্তায় উল্টে পড়বি। এমনি তোর বাপ আমাকে তেমন একটা পছন্দ করে না। ওসিফা চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগেও কাপা হাতটা শিখনের কাঁধে রাখে। অতঃপর দৃঢ় কণ্ঠে শিখনের নিকট শুধায়, এই রাজনীতি করে কি এমন মজা পান শিখন ভাই? আছে আছে, তোর মতো গোবরে ঠাসা মাথাওয়ালা মেয়ে তা বুঝবে না। কিঞ্চিত রেগে যায় আসিফা, গাল ফুলিয়ে বলে ওঠে, কি বললেন আপনি? এবার দেখুন আমিও রাজনীতি করব। হো হো করে হেসে উঠে শিখন বলে, শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুই তোর ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে রাজনীতিবিদ হবি এখন খেপি? ওসিফা কিছু বলার আগেই লম্বা জামে এসে আটকে যায় তাদের বাইক। আসসালামু আলাইকুম ভাই। পরিচিত কারো কণ্ঠ শুনে শিখন পাশে ফিরতে দেখে তার ভার্সিটিরই এক ছোট ভাই। মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে শিখন বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো হৃদয়? এই তো ভাইয়া, ভালোই আছে। পেয়েছো নাকি? আমাদের ভাবি নাকি? এহেন কথা শুনে শিখন বিস্ফোরিত নয়নে ওসিফার দিকে তাকাতেই ওসিফা একটা চোখ টিপ্পনি দিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, হ্যাঁ, আমি আপনাদের ভাবি ভাইয়া, শিখন খানের একমাত্র গার্লফ্রেন্ড। শিখন যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। কি কেমন দিলাম নেতা সাহেব? শিখন যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। অবাকের শীর্ষে পৌঁছে হা হয়ে পেছন ফিরে আসিফার দিকে তাকিয়ে থাকে সে। ভাবিকে নিয়ে আমাদের বাসায় গিয়ে বেরিয়ে আসবেন ভাই, আম্মু অনেক খুশি হবে। শিখন অবাক চোখে হৃদয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যেই কিছু বলতে যাবে অমনি জ্যাম ছেড়ে দিতে হৃদয় বাইক স্টার্ট দিয়ে মুহূর্তের মাঝে দৃষ্টি ছাড়িয়ে বহু দূর চলে যায়। শিখন হা হয়ে এক ধ্যানে সেদিকে তাকিয়ে থাকে। ওসিফা শিখনের ঘাট ধরে ঝাঁকি দিয়ে বলে ওঠে, শিখন ভাই দাঁড়িয়ে আছেন কেন? আমার লেট হয়ে যাচ্ছে তো। একটু আগে কি বললি তুই? কই কি বললাম আমি? তুই আমার গার্লফ্রেন্ড কবে থেকে হলি? শিখনের কথায় শব্দ করে হেসে উঠে ওসিফা বলে, আপনি আমাকে একটু আগে অপমান করলেন না, তার জন্য ছোট্ট করে একটু প্রতিশোধ নিলাম আর কি। নিন এখন ঠেলা সামলান কিছুদিন, আর দ্রুত চলুন এখন। আমাকে নিশ্চিত আজকে মিস দাঁড় করিয়ে রাখবে ক্লাসের বাইরে। তোকে তো আমি আজকে সন্ধ্যায় দেখছি, স্কুল থেকে আয় আজকে তুই। বলেই বাইক স্টার্ট দেয় শিখন।
কি রে বেটা, জীবনেও প্রেম করবি না বলতে শেষ পর্যন্ত একটা স্কুলে পড়া বাচ্চা মেয়ের সাথে প্রেম করা শুরু করেছিস? না, একদিক দিয়ে ভালোই করেছিস। আমাদের দেশের অধিকাংশ মেয়ের ফ্যামিলি ছেলের চাকরি পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে পারে না। কেন ভাই, 2টা বছরের অপেক্ষা করলে কি এমন সমস্যা হয়ে যায়? আমাকে দেখ, চাকরি পেতে এখনো 2-3 বছর সময় লাগবে শুনে আরশিকে বিয়েই দিয়ে দিল। বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে না তারা। কত করে রিকোয়েস্ট করলাম মাত্র 2টা বছর অপেক্ষা করতে, কিন্তু করলোই না। কি আর করার, সব বাবা মাই তো মেয়ের ভালো চায়, তবে তারা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে আমাদের মতো রাহাত আরশিদের কি আর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা লাগে? রাহাতের কথায় শিফন কপাল চাপড়ে বলে ওঠে, তোর কষ্টটা তো বুঝি রে বেটা, কিন্তু তোকে আমার প্রেমের কথা কে বলেছে? হৃদয়, কোথায় যে যাব আমি? আরে ওটা আমার গার্লফ্রেন্ড না, আমাদের বিল্ডিং এর 2 তলায় যে অসিফা থাকে ওকে দেখে হৃদয় ভাবছে আমার গার্লফ্রেন্ড। মেয়ে তো খারাপ না, তা গার্লফ্রেন্ড বানিয়ে ফেল। তুই কি চাচ্ছিস আমার জীবনও তোর মতো হয়ে যাক? মেয়ের বাপ রাজনীতি পছন্দ করে না, আমার সাথে মেয়ে দেবে বলে মনে হয় তোর? আমার আম্মুর তো বিশাল শখ, আজ অসিফাকে তার বড় ছেলের বউ বানাবে। তাহলে আর চিন্তা কিসের, লেগে পড় বেটা, মেয়ের বাপকে আমরা সামলাবো। তুই চুপ কর তো, আমি যাচ্ছি, আমার মিটিং আছে একটা। তুই সারা জীবন মিটিংই করে যা, তোর আর প্রেম করা বা বিয়ে শাদী কিছু করার দরকার নেই। কলিং বেল বেজে উঠতেই শিখন উঠে গিয়ে সদর দরজা খুলে দেয়। বাহিরে ওসিফাকে দাঁড়িয়ে থাকতে দেখে শিখন গলা উঁচু করে বলে ওঠে, আম্মু, তোমার হবু বড় বৌমা এসেছে। ওসিফা শিখনের এহেন কথা শুনে বিস্ফোরিত নয়নে তার দিকে চেয়ে বলে ওঠে, শিখন ভাই কি সব বলছেন? কেন? তুই তো সকালে বললি তুই আমার একমাত্র গার্লফ্রেন্ড, তো সেই হিসেবে আমার হবু বউ এবং আম্মুর হবু বড় বৌমা। আরে আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য বলেছি, সত্যি সত্যি বলেছি নাকি? আপনি প্লিজ চুপ থাকুন। কিন্তু আমি তো সত্যি হিসেবে নিয়েছি। ভেতরে এসো, আমার একমাত্র গার্লফ্রেন্ড। আম্মু তোমার জন্য ভেতরে অপেক্ষা করছে। বলে ওসিফার হাত টেনে নিয়ে সোজা ডাইনিং রুমে চলে যায় শিখন। লজ্জায় ওসিফা মাথা নুয়ে হাঁটতে আরম্ভ করে। আম্মু দেখো, এসেছে তোমার হবু বড় বৌমা। শিখনের কথায় এক গাল হেসে শিমু বেগম বলে ওঠেন, হ্যাঁ, এখন আমার বৌমাকে আমার কাছে দিয়ে তুই যা, গিয়ে তোর কপালে আবার একটু মলম লাগা। শিবু বেগমের কথায় অনুসরণ করে শিখনের কপালের দিকে তাকিয়ে চমকে ওঠে ওসিফা। আন্টি, তোমার বড় ছেলের কপালে কি হয়েছে? আজকে কি আবার বাইক অ্যাক্সিডেন্ট করেছে নাকি? তুই অভিশাপ দিয়েছিস তাই অ্যাক্সিডেন্ট করেছি, বুঝেছিস তাহলে তুই কত বড় শাকচুন্নি। বাবু, মেয়েটার সাথে ফাজলামি করিস না তো, এমনি অসুস্থ। তোকে যা বলেছিস তাই কর। তুই তো জানিসই মা, তোর এই নেতা সাহেব সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আজকে নাকি কাদের সাথে তুমুল ভাব বাঁধিয়েছে। এই যে দুপুরে কপাল ফাটিয়ে বাসায় ফিরেছে। আমাকে টেনশন দিয়ে দিয়ে এই ছেলে মারবে। বাদিয়েছি কোথায় আম্মু? ভার্সিটিতে স্টুডেন্টদের মধ্যে মারামারি লেগেছিল, আর আমি কি ভার্সিটির ভিপি হয়ে তা বসে বসে দেখতে পারি? ঝামেলা থামাতে গিয়েই তো ভিড়ের মধ্যে কে যেন কপালে হঠাৎ একটা ইটের টুকরো মেরে দিয়েছিল। আন্টি, তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দাও তো, অন্তত তোমার টেনশন তো কমবে। তোর বাপকে বল তোকে আর সাথে 40 লাখ টাকা দিতে, তাহলে আমি কালকে চলে যাই পারলে। আন্টি! শিমু বেগম হাসতে হাসতে বলে ওঠেন, শিখন, তুই তো রুমে যা তো, মেয়েটাকে আর জ্বালাস না। অসিফা, এখানে এসে বস। ভাবি বলল তুই নাকি কিছু খাচ্ছিস না। বিরিয়ানি রান্না করেছি তোর জন্য, নে খেয়ে নে। মা, কম কম দিও, না হলে ফুলে ওই বিরিয়ানির আলুর মতোই হয়ে যাবে। শিখন ভাই? শিখন হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। কেটে গেছে কয়েকদিন। একদিন সন্ধ্যাবেলায় নীলুফা বেগম আসিফাকে নিয়ে হাজির হন শিখনদের বাসায়। এর মাঝে শিখনও মাত্র ফিরেছে বাসায়। ওসিফাকে কাঁদতে দেখে শিখন বিচলিত হয়ে এগিয়ে এসে বলে ওঠে, কি হয়েছে আন্টি? ওসিফা কাঁদছে কেন? মন মরা হয়ে নীলুফা বেগম বলে ওঠেন,
এলাকার কোনো ছেলেরা নাকি ওর চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে। দেখো বাবা, কোমর অবধি চুলগুলোর কি অবস্থা করে দিয়েছে। ওর আব্বু যদি শোনে এই কথা তবে যে কি কাণ্ড বেঁধে যাবে। কারা করেছে এসব খেপি? ওসিফা টলমলে চোখে শিখনের দিকে চেয়ে বলে ওঠে,